শুক্রবার সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা আন্দোলনকারীদের, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা। শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। ফেনীর সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তার আমলের অঢেল সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়াও সংবাদ আরও থাকছে। সংকুচিত হয়ে পড়ছে সংস্কৃতি চর্চা, বাড়ছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিষবাষ্প রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার তাগিদ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুক্রবার বিকেলে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে 4 ঘন্টা অবস্থান শেষে আন্দোলনের নতুন কর্মসূচি দিয়েছেন তারা। জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন পাশের দাবি তাদের। আহমদ বাবুর প্রতিবেদন। বিকেল থেকে রাত প্রায় 9টা পর্যন্ত শাহবাগে অবস্থান নেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাস্তা ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ তুলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বিকাল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে চারপাশের সড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করেন তারা। স্লোগানে কোটা সংস্কারের দাবির যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থীরা। 5% কোটার জন্য আমরা মূলত এখানে দাবি আন্দোলন করছি। আমরা চাচ্ছি এটা একটা সংসদের মাধ্যমে বিল পাসের মাধ্যমে একটা স্থায়ী সমাধানের জন্য, যে ন্যূনতম কত % কোটা থাকা যায়। আমরা চাচ্ছি, আমরা কিন্তু কখনো বাতিল চাই নাই, 18তেই চাই নাই, এখনো চাই নাই। আমরা চাচ্ছি যে একটা যৌক্তিক সমাধান হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। শুক্রবার বিকাল 4টা থেকে বিক্ষোভ কর্মসূচি চলবে শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশ জুড়ে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের পাল্টা ধাওয়ায় আহত হয়েছে 20 জন। বিকেলে 5 শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সাথে পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে পুলিশ সহ 20 জন আহত হয়। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সরকার একমত, কিন্তু নির্বাহী বিভাগ নয়, এর সমাধান হতে হবে আদালতে। বিচারাধীন বিষয় নির্বাহী বিভাগে হস্তক্ষেপ করতে চায় না সরকার। এমন অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রী। মেধাবীরা আন্দোলন না করে নিজেদের যুক্তিতর্ক আদালতে পেশ করে সঠিক সমাধান বের করতে পারবে বলে মত তাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশ তো বটেই, অনেক উন্নত দেশেও কোটা পদ্ধতি থাকে। তারপরও 2018 সালে শিক্ষার্থীদের চাওয়াকে সমর্থন দিয়েছিল সরকার। 5 জুন একটি রায় এসেছে আদালত থেকে, যদিও সেই রায়টির স্থগিতাদেশ দিয়ে 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু মাঠের আন্দোলন থেকে সরেনি শিক্ষার্থীরা।
এই অবস্থানকে সমর্থনযোগ্য নয় বলছেন সরকারের মন্ত্রীরা। সাফ জানিয়ে দিলেন, আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হতে দিতে হবে। আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় প্রভাবিত না হবারও আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, শিক্ষার্থীরা চাইলে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত সরকার। তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না, কারোর দ্বারা পরিচিত হবেন না। কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। সড়কে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে, আন্দোলন সবকিছু ধৈর্য সহকারে সহ্য করছে সরকার। সীমানা ছাড়িয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কোটা ব্যবস্থা না থাকায় নারীদের প্রতিনিধিত্ব, জেলা প্রতিনিধিত্ব ও অনগ্রসর জনগোষ্ঠীর উল্লেখযোগ্য হারে সরকারি চাকরিতে কমে যাচ্ছে বলে জানান সরকারের দুই মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়ার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজুর হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় প্রকাশ করেন। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরির প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। এবং বলেছেন যে সকল মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা, তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল, তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না সরকারকে বা রেসপন্ডেন্টকে। আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায়, সেটাও করতে পারবেন। এই জাজমেন্ট তাতে কোনো বাধা হবে না, এই মর্মে রায় প্রদান করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। দুর্নীতি সংক্রান্ত এক মামলা লিভ টু আপিলের শুনানিতে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ। একই সঙ্গে সময়োপযোগী সংস্কারের মাধ্যমে কোটা ব্যবস্থার যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা ব্যবস্থা একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংস্কার আনা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো অবরোধ বা জিম্মি পরিস্থিতি নয়, বরং একটি সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রেক্ষিতে যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের উদ্যোগ প্রয়োজন। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান ছাত্রলীগ সভাপতি। ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো। কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কারো রয়েছে বলে আমরা মনে করি না।
শর্ত ছড়া বাংলাদেশকে চীনের ঋণ সুবিধা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর খুবই সফল হয়েছে। চীন থেকে পাওয়া সুবিধার সর্বোচ্চ ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের পরম বন্ধু চীন উন্নয়নে সবসময়ই সহযোগিতা নিয়ে পাশে থেকেছে দেশটি। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর। আন্তরিকতাপূর্ণ এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সাথে সই হয়েছে ২১ সমঝোতা স্মারক এবং ৭টি ঘোষণাপত্র। এর মধ্যে রয়েছে ১০০ কোটি ইউয়ান আর্থিক সহায়তা, রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি ও মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা। এর বাইরেও টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যম বিষয়েও হয়েছে সমঝোতা। এবারের সফরকে সফল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ যে সহায়তা চাচ্ছে চীন সহায়তা করতে রাজি এবং এই সহায়তা বিভিন্ন রকমের রূপে হতে পারে। তিনি বলেছেন অনুদান হিসেবে হতে পারে, তিনি বলেছেন সুদহীন ঋণ হিসেবে হতে পারে, আবার তিনি বলেছেন স্বল্প সুদের ঋণ হতে পারে অথবা কমার্শিয়াল ঋণ হতে পারে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো। আমরা তোরা বললো আর আমাদেরকে কমার্শিয়াল ঋণ বা কিছু চাপিয়ে দিতে পারবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যে দুই দেশের সরকার যদি ভালো সম্পর্ক থাকে তখন আসলে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ধারণা তৈরি হয় যে না পরিস্থিতি অনুকূল। সেই সিগন্যালটা আমরা পেয়েছি এবছর। রোহিঙ্গা সংকট বড় বোঝা হয়ে আছে বাংলাদেশের কাঁধে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চীনের সমর্থন বাংলাদেশের সাথে বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। তাই সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের আরও একনিষ্ঠ হওয়ারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে সহায়তা পাচ্ছি বা পাবো সেটা ঋণ হিসেবে আসতেছে, সেই ঋণটা কিভাবে শোধ করব সেটার ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট হোমওয়ার্ক করা থাকা দরকার এবং আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেগুলো বৃদ্ধি করা, আমাদের রপ্তানি বৃদ্ধি করা, এইগুলোর উপরে জোর দেওয়া খুব জরুরি। অনেক সংখ্যক চাইনিজ কোম্পানি এবং ব্যবসায়ীরা ছিলেন এবং বাংলাদেশ থেকে একটা বেশ বড় ডেলিগেশন গিয়েছে। এই দুটোর এই কানেক্টিভিটিটা আসলে আমাদেরকে হয়তোবা আগামী কয়েক বছরে বেশ অনেক কিছু হতে দেখবো আমরা। চীন, ইন্ডিয়া, আসিয়ান এবং অন্যান্য যে সার্কেল কান্ট্রিগুলো আছে তাদের সাথে যত ট্রেড বাড়বে আমাদের জন্য সেটা ততই লাভজনক হবে। দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্তকেও ইতিবাচক বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। রাজস্ব কর্মকর্তা এনামুল হকের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে ফেনীতে। শুধু সোনাগাজীতেই রয়েছে তার প্রায় ১০০ কোটি টাকার সম্পদ। পৈতৃক বাড়ি সদর ইউনিয়নের মনগাজী হলেও নতুন করে বাড়ি করছেন সোনাগাজী পৌরসভা এলাকার তুলাতলিতে। চারপাশে বাউন্ডারি করা বিশাল জায়গা জুড়ে বহুতল ভবন করেছেন ৪টি। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তির ফিরিস্তি দেখে অবাক তার নিজ জেলা ফেনীর মানুষ। শুধু সোনাগাজীতে মিলেছে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করার পর এলাকায় তোলপাড় চলছে। সোনাগাজী পৌর এলাকায় একই বাউন্ডারির ভেতর ৪টি বহুতলা ভবনের একটি ৫ তলা, ২টি ৩ তলা ও একটি দ্বিতল বিশিষ্ট। ৩ তলা ভবনটি মেয়েকে দান করেছেন। বাড়ির কেয়ারটেকার জানান এসব সম্পত্তি দেখাশোনা করেন এনামুলের ভগ্নিপতি শরীফ। তবে শরীফ কথা বলতে রাজি হননি। কাস্টম অফিসার নাম উনি এটা ক্রয় করছিল। সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য, যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়। কোর্ট বিল্ডিং এ আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, চিটাং আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় তার কোটি কোটি টাকার সম্পদ সে জোয়াইছে, অবৈধ পয়সা দিয়ে জোয়াইছে। সোনাগাজীর হাজি স্ট্যান্ড এলাকায় ১২০ শতক জায়গা রয়েছে, মূল্য প্রায় ১০ কোটি টাকা। এনামুলের মায়ের ভাষ্যমতে চর খন্দকার মৌজায় ১২০ শতাংশ জমি ছাড়াও খোয়াজ লামছিতে রয়েছে আরও ১২০ শতাংশ। আছে একাধিক পুকুর। টাকার ডকুমেন্ট আছে না, আপনি কত দিছে, নাই কত বিদেশি আলারা কত দিছে, দেশ আলারা কত দিছে, এগুলো কিছু উঁচুই খাইছে না, সেটা আঙ্গে বাই করছে। দুর্নীতির মাধ্যমে যে উনার অর্জিত সম্পদ দেখে আমরা অবাক, আমরা লজ্জিত, আমরা হতাশ,
আমরা ক্ষুব্ধ। এদিকে আদালতের নির্দেশে রাজস্ব কর্মকর্তা এনামুল হকের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশের কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। আন্দোলনকারীদের আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি, দেশের আইনের প্রতি, সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে, সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। আবার উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, উপশহর সহ নগরের বিভিন্ন এলাকা পানির নিচে। এদিকে উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় উত্তরাঞ্চলে যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, পূর্ণভবার, টাঙ্গন ও ইছামতি যমুনার পানি সামান্য বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফের বন্যার কবলে সিলেট। অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে 2 লাখ মানুষ বন্যা কবলিত। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। প্রতিবেশীদের সহায়তায় শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যায় বাসিন্দারা। 5টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাতে আসি চুলে বুলে কিছুই নেই, এখন ভাত দেখামো তারও বুদ্ধি নেই। এই সরকার দৌড়ে দৌড়ি করতে করতে এদিকে না ভাত দিচ্ছি, বাদাম মশেছি, ভাত খাবার সবাই পাই নাই। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে এখানে। বগুড়ায় যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে। সদর, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় 21,000 পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে 45টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে 2127 হেক্টর জমির ফসল। চলাফেরা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছিল, পরে তো মনে করেন যে পানি হয়েছে, আমরা যাচ্ছি। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। বেশি কষ্টে শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজীপুরের দুর্গতরা। রাস্তাঘাট সব তোলা গেছে, আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ভুয়াপুর ও বাসাইল উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। ফুলছড়ির ভাষারপাড়া, কঞ্জিপাড়া, ছাতারকান্দি সহ 6টি গ্রামের ঘরবাড়ি এখনও পানির নিচে। অনেকে গবাদি পশু ও আসবাব নিয়ে নৌকায় বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় বসতঘরে পাহাড় ধসে পড়ে। এতে জমিলা বেগম নামের এক গৃহবধূ গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমিলা। একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় বাড়ির দেয়াল চাপা পড়ে হাসান নামের 10 বছরের শিশু মারা যায়। এছাড়া সদরের শিল্প এলাকায় পাহাড় ধসে মারা গেছে এক নারী। বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর বংশালের মিরন জিল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটির করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। সেই সাথে আগামী 2 মাসের মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বংশালে মিরন জিল্লার সুইপার কলোনিতে বর্তমানে প্রায় 4000 মানুষ বসবাস করছে। এই কলোনির একটি অংশে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যে স্থিতাবস্থা ছিল সেই স্থিতাবস্থা বজায় থাকবে এবং হাইকোর্টের যেই বেঞ্চ রুলটি ইস্যু করেছিলেন, অর্থাৎ মাননীয় বিচারপতি জনাব ফারাহ মাহবুবের যে কোর্ট রয়েছে, বেঞ্চ রয়েছে, সেখানে মামলাটিকে নিষ্পত্তি করার জন্য, এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো উচ্ছেদ কার্যক্রম চালানো যাবে না। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 11 দিনেও সর্বাত্মক কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মূল ফটকে অবস্থান কর্মসূচি ও সভা করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা বলেন, সরকারের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে, তবে এখনও সরাসরি আলোচনা হয়নি। 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য আমরা আজকে লড়াই করছি। তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি, সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সংস্কৃতি চর্চা সংকুচিত হয়ে পড়ায় সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা বাড়ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তথ্য প্রযুক্তি প্রসারের পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাবে হারানোর পথে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, ফলে সাম্প্রদায়িকতার বাসা বাঁধছে সাধারণ মানুষের মনে। এ অবস্থায় সংস্কৃতি চর্চাকে উন্মুক্ত করতে তাগিদ এসেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার। শিউলি শবনবের প্রতিবেদন। খুব বেশি দিন আগে নয়, ঢাকার পরিচিতি ছিল বাঙালি সংস্কৃতির মেগাসিটি হিসেবে। মঙ্গল শোভাযাত্রা সহ বাংলা নববর্ষ উদযাপন অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির অনন্য এক উদাহরণ। কিন্তু কালক্রমে সীমিত হয়ে এসেছে সাংস্কৃতিক ঐতিহ্য। পথনাটক হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সাংস্কৃতিক দল আসতো, তারা পথনাটক করতো, কিন্তু সেই জায়গাগুলো হচ্ছিল বন্ধ হয়ে গেছে। আজকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক কিছু মডেল তৈরি হয়, কিন্তু আমরা এখনো দেখি না যে একটা মডেল সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হচ্ছে। খুব দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে এখন সংস্কৃতি চর্চাটা খুবই সীমিত। পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা 6টার পরে আর করতে পারবে না, অথচ যা আমার সংস্কৃতিকে ধ্বংস করছে, আমার জাতিসত্তাকে ধ্বংস করছে, সেটি কিন্তু সারা রাত ধরে চলছে। বিশিষ্টজনেরা বলছেন, 2 দশক আগেও দেশে 300রও বেশি যাত্রা দল ছিল। হাতের মুঠোয় তথ্য প্রযুক্তি আসায় বিনোদনও সহজপ্রাপ্য হয়েছে। সেই সাথে পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রা দলের সংখ্যা এখন হাতে গোনা। এর বাইরেও হারিয়ে গেছে নৌকাবাইজ, সার্কাস কিংবা পুতুল নাচের মতো গ্রামীণ বিনোদনের উৎসগুলো। যখন আমাদের দেশে গ্রামে যাত্রা হতো, প্রত্যেকটা গ্রামে থিয়েটার হতো, নাটক হতো, ছেলেপিলারা সেখানে অংশ নিত, তাই না? নদীতে যখন নাকি নৌকা চালাতো, আমি নিজে শুনেছি ওরা গান গাইছে, তাই সেগুলি নাই এখন। বাঙালি সংস্কৃতি হারিয়ে যেতে বসায় মানুষ ঝুঁকছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার পথে। সংকট উত্তরণে সংস্কৃতি চর্চার পরিবেশ অবারিত করার পাশাপাশি বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশিষ্টজনদের। একটা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ করতে পারে সে যদি সংস্কৃতবান হয়, আদারওয়াইজ সে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। কাজে আমরা চাই না স্কুল কলেজ থেকে শুরু করে, বাচ্চাদের থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, চাষি কৃষক জেলে থেকে শুরু করে সবাই যেন আমাদের দেশের সংস্কৃতিতে অংশ নিতে পারে, সেরকম একটা দেশ আমি চাই। সংস্কৃতি চর্চা যখন সীমিত হয়, তখন মানুষ অন্ধ হয়, অন্ধকার হয়, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি দানা বেঁধে ওঠে। সংস্কৃতি চর্চার পরিবেশটিকে উন্মুক্ত করতে হবে, অবারিত করতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। সংস্কৃতির বিকাশে বড় আয়োজনের পাশাপাশি সারা দেশে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, ক্লাবগুলোকে উৎসাহ দেওয়ারও তাগিদ তাদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না 250 শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এখন 100 শয্যা নিয়ে চললেও তাতে রয়েছে চিকিৎসক সংকট, সেবা বঞ্চিত লাখো মানুষ। অভিযোগ রয়েছে সরকারি ওষুধ ও খাবার না পাওয়ারও। পঞ্চগড় প্রতিনিধির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের ১৩ লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। ১০০ থেকে ২৫০ শয্যায় পরিণত হলেও চিকিৎসা সেবায় আসেনি কোনো পরিবর্তন। কলেবর বাড়লেও সংকট জনবলের। প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় অকিছু পড়ে আছে নবনির্মিত ভবনটিও। পুরনো কাঠামোর ১০০ শয্যা নিয়েও চললেও সেখানে রয়েছে চিকিৎসক সংকট। ৩৭ জনের জায়গায় সেবা দিচ্ছেন ১২ জন চিকিৎসক। এখানে শুধু অসুখ না, অসুখের সাথে অনেক আবেগ ইমোশন জড়িত থাকে। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে ৩৫৪ জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। হৃদরোগ, হাড়জোড়া, মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তির শিকার এসব রোগে আক্রান্তরা। চিকিৎসক সংকটে বহির্বিভাগের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না সেবা। ডাক্তার তো এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। দ্রুত হয়ে গেছে, বেশি জায়গায় লাইনে পাওয়া যায় না। এত লোক দেখা যাচ্ছে, সিরিয়ালে পাওয়া যায় না। আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা ১ ঘন্টা হয়ে গেল। দুর্ভোগের সীমা নেই ভর্তি হওয়া রোগীদেরও। হাসপাতালে বারান্দায় কোনো মতো জায়গা হলেও অভিযোগ রয়েছে খাবার ও ঔষধ না পাওয়ার। ৪ তারিখ সকালে আমাকে নাস্তা দেওয়া হয়নি এবং আমাকে বলা হয়েছে যে ৩ দিন অতিবাহিত না হলে খাবার পাওয়া যাবে না। সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা বলছেন শূন্যপদ পূরণ সহ শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এই চিকিৎসকের ব্যাপারে আমরা আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাংসদ রয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টি সুনজরে আমরা এনেছি। তারাও তাদের দিক থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই বিষয়টি আমাদের সফলকাম হতে। যে জটিলতাগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল, সেটি পুরোটাই আমার মনে হয় যে সুসম্পন্ন হবে এবং মানুষ সেখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নিত চিকিৎসা সেবা পাবে। দ্রুত ২৫০ শয্যার উপযোগী হাসপাতাল চালু সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। সিগারেট ব্যবহার কমাতে উচ্চ মূল্য নির্ধারণের পাশাপাশি কর বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। উন্নয়ন সমন্বয় আয়োজিত সিগারেট কার্যকর করারও বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপে তিনি বলেন, প্রতি বছর অল্প করে সিগারেটের দাম না বাড়িয়ে এক ধাপেই কয়েক গুণ দাম বাড়ালে এর ব্যবহার কমানো সম্ভব। তরুণ প্রজন্মের মধ্যে সিগারেট আসক্তি, রোগ ব্যাধি ও মৃত্যুর হার কমাতে জনসচেতনতার তাগিদ দেন আতিউর রহমান। সিগারেটে কার্যকর করার বিষয়ে বাজেট প্রণেতাদের যে আগ্রহ বেড়েছে তা কিন্তু স্পষ্ট প্রতীয়মান হয়। কেননা বিগত কয়েক বছর ধরে তামাক বিরোধী নাগরিক সংগঠনগুলোর আন্দোলনে মাননীয় সংসদ সদস্যরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বলেই নীতি নির্ধারকদের ওপর সিগারেটের দাম বেশি করে বাড়ানো এবং ওই বর্ধিত দামের উপর কার্যকর করার উপর চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৫তম আসরে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশের গণিত দল। ১৪ জুলাই ভোরে দেশ ছাড়বে ৬ সদস্যের দলটি। এবছর বাংলাদেশ সহ শতাধিক দেশের ৬০০ প্রতিযোগী অংশ নেবে। রাজধানী একটি হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ দলের সদস্যরা হলেন মনামি জামান, জিতেন্দ্র বড়ুয়া, তাহসিন খান, নাফিজ নূর তাসিন, মুসাহিদ আহমদ এবং SM নাহিয়ান। বাংলাদেশ গণিত দলের কোচ ডক্টর মাহমুদ মজুমদার যাবেন ১১ জুলাই। আর উপদল নেতা গণিত দলের সাবেক সদস্য ও আইএমও দলের মেন্টর তানজিম শরীফ এবং পর্যবেক্ষক কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান শিক্ষার্থীদের সাথে যাবেন ১৪ জুলাই। বিশ্ব ফুটবলে আরও এক তারকার আবির্ভাব। মাত্র ১৬ বছরে ইউরোতে গোল করার পর সব আলো এখন তারই উপর। তিনি স্পেনের লামিনে ইয়ামাল। স্পেন ফুটবলের ভবিষ্যতেও দেখাচ্ছে এই কিশোর। আগামী কয়েক বছর বিশ্ব ফুটবল মাতাবেন বার্সেলোনার ইয়ামাল। বাকিটা জানাচ্ছেন আকাশুজ্জামান। লা মাসিয়ায় সে সময়ে সবচেয়ে প্রতিভাবান ও সম্ভাবনাময় ছিলেন লিওনেল মেসি। তবে লিওকে বার্সেলোনার মূল দলে খেলতে অপেক্ষা করতে হয়েছিল ১৬ বছর বয়স পর্যন্ত। মেসির পর আনসু ফাতির মধ্যেও সম্ভাবনার ছাপ দেখেছিল কাতালান ক্লাবটি। তাকে অভিষেক করানো হয়েছিল ১৬ বছর বয়সে। তবে লামিনে ইয়ামালের সময় ভেঙে যায় সব রেকর্ড।
মেসি ফাতির মতোই লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামালকে 16 ছোঁয়ার আগেই মাঠে নামিয়ে দেন কোচ জাভি। রাইট উইংয়ে খেলা ইয়ামালের বলের উপর যেমন নিয়ন্ত্রণ, তেমনি গোল করতেও পারদর্শী। গোল করানোর কৌশলও ভালোই রপ্ত করেছেন এই কিশোর। অল্প দিনের মধ্যেই সুযোগ পেয়ে যান কাতালান ক্লাবটির প্রথম একাদশে। ইয়ামালের প্রতিভাকে বেশি দিন ঘরে বন্দি রাখতে চায়নি স্পেন। জাতীয় দলে অভিষেকের দিনই গোল করে বনে যান সর্বকনিষ্ঠ গোলদাতা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও সবার নজর ছিল লামিনে ইয়ামালের উপর। প্রতিদিনই প্রথম একাদশে খেলেছেন। ড্রিবলিং, পাসিং আর গোল করার দক্ষতা তাক লাগিয়েছে। টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে মাঠে নামেন, হয়েছেন সর্বকনিষ্ঠ গোলদাতা। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হয়েছেন ম্যাচ সেরা। ইউরোতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেছেন, গোলে সহায়তাও করেছেন। ফুটবলের কিংবদন্তি কালোমানিক পেলের রেকর্ডও ভেঙেছেন ইয়ামাল। ব্রাজিলের হয়ে 1958 সালের বিশ্বকাপে প্রথম গোল করার সময় পেলের বয়স ছিল 17 বছর 239 দিন। এরই মধ্যে ইয়ামালকে বার্সেলোনার পরবর্তী মেসি হিসেবে দেখছেন অনেকেই। 6 মাস বয়সী ইয়ামালের সাথে মেসির বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ব ফুটবলে মেসির পর কি শুরু হচ্ছে ইয়ামাল অধ্যায়? আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুক্রবার সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা, আন্দোলনকারীদের সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা। শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। ফেনীর সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।